খবর প্রতিরোধে দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান, সত্য প্রকাশে তাগিদ প্রধানমন্ত্রী। কারফিউ শিথিল করায় স্বাভাবিক হচ্ছে জনজীবন, আতঙ্ক কাটিয়ে ফিরছে প্রাণ চাঞ্চল্য, অফিস আদালত ব্যাংক পাড়ায় ভিড়। অফিসটা খুলেছে, আশা করি নতুনভাবে নতুন উদ্যমে আমরা কাজগুলো শুরু করতে পারবো। আমাদের চরম ভোগান্তি হয়েছে, আমরা আর্থিক সংকটে ছিলাম। ব্যাংক খোলার সাথে সাথে আমি ব্যাংকের লাইনে দাঁড়াইছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই কারফিউ প্রত্যাহার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি বলছেন শিক্ষামন্ত্রী। স্থবির আখাউড়া স্থলবন্দর, চলমান সহিংসতায় ভারতে পণ্য গেছে নামমাত্র, রপ্তানি নেমেছে অর্ধেকে, দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা। এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই, সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। বহির্বিশ্বে প্রচারিত অসত্য খবর প্রতিরোধে দেশের গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সরকার প্রধান। এ সময় সত্য প্রকাশে এগিয়ে আসতে দেশীয় গণমাধ্যমকে তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশের সার্বিক পরিস্থিতি ও বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে এডিটর্স গিল্ডসের সাথে বুধবার বিকেলে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সরকার প্রধান বলেন, বিএনপি ও জামাত শিবিরের কর্মীরা ঢাকায় এসে সহিংসতা করেছে, টার্গেট করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় চালিয়েছে ধ্বংসযজ্ঞ। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। এ সময় সত্য প্রকাশে দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার তাগিদ দেন সরকার প্রধান। বলেন, বহির্বিশ্বে প্রচারিত অসত্য খবর প্রতিরোধে দেশের গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হতে হবে। এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলে মানুষ পেয়েছে, কুফলে মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষের সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। দেশে আর কোনো রক্তপাত কাম্য নয় জানিয়ে দেশবাসীর উন্নয়নে কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ির কারখানা বাংলাদেশে স্থাপনের জন্য মালয়েশিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে এলে এই আহ্বান জানান তিনি। বিষয়টি সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন হাই কমিশনার। সেই সঙ্গে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বিদ্যমান সম্পর্কের কথা স্মরণ করেন তারা। চলমান কারফিউয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়কে ফিরছে রাজধানী। নগরী জুড়ে টহল ও তল্লাশি অব্যাহত রাখে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনী। পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার সকাল থেকে নগর পরিবহনের পাশাপাশি চলাচল করছে দূরপাল্লার বাসও। বিস্তারিত জানাচ্ছেন সাদাত নিশাত। আবারও কর্মব্যস্ত হয়ে পড়েছে রাজধানী। নগরের ভেতরে যেমন চলাচল করছে গণপরিবহন, একই চিত্র দূরযাত্রায়ও। সকাল থেকে সায়দাবাদ সহ রাজধানীর বিভিন্ন কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। পরিস্থিতির উন্নতি হওয়ায় অনেকটা নিশ্চিন্তে গন্তব্যে যাচ্ছে মানুষ। এতে খুশি পরিবহন কর্মীরাও। গাড়িও ভালো গেছে, যাত্রীও মোটামুটি ভালোই আছে, মোটামুটি ভালো সেল হয়েছে। আগের যে ভয়ভীতি ছিল ওইটা নাই, এখন ওরা স্বাভাবিকভাবে দ্রুত গাড়ি ছাড়ার পরে অনেকেই আসতেছে। এতদিনের তুলনায় এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক আছে। সব ধরনের গাড়ি ঘোড়া সব কিছু ছেড়ে দিয়েছে, মানুষ যাতায়াতে
কোনো রকম সমস্যা হচ্ছে না এখন। মোটামুটি আটকে রয়েছে এতদিন, যাই হোক সেনাবাহিনী নামাতে মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে, এখন মানুষজন রাস্তাঘাটে বের হইতেছে, স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতেছে সবাই। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। কারফিউয়ের পঞ্চম দিনেও রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে দেখা যায় সেনাবাহিনীর টহল তল্লাশি। পুলিশ ও বিজিবির তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। আজকে প্রথম দিনের মতো অফিস কার্যালয় নতুন করে খোলা শুরু করেছে, তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের ভিতরে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে যেন আমরা সঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি। আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা। রাষ্ট্রীয় একটি ভবন পুড়িয়ে দিয়েছেন, তার মানে এটাকে আপনি সরকার পতনের দিকে নিয়ে যেতে চেয়েছেন। সরকার এত সহজ জিনিস না, সরকারকে আপনি এত সহজে ধাক্কা মেরে ফেলে যাবেন। ঢাকা মহানগর পুলিশ যতদিন পর্যন্ত থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কেউ এখানে কাজ করার বিন্দুমাত্র স্পেস আমরা তাদেরকে দেব না। এদিকে কারফিউ চলাকালে দূরযাত্রায় বাস টিকিটই যাত্রীদের কারফিউ পাস হিসেবে বিবেচনার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও মালিক সমিতি। গার্মেন্টস কর্মীদের মতো যাত্রীদের টিকিটটা যেন কারফিউ পাসের হিসেবে গণ্য করা হয়, যে যাত্রীর হাতে টিকিট আছে সে যেন গাড়িতে আসছে তাকে যেন সে কারফিউ পাস হিসেবে গণ্য করা হয়, এটা আমাদের অনুরোধ থাকবে। এক দিন গাড়ি যদি বন্ধ থাকে তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট আমরা যেটা হিসাব করছি এক দিনে 500 কোটি টাকা এই খাতে আমাদের ক্ষতি হচ্ছে। একই সঙ্গে যাত্রী ও গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছে সংগঠনটি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কারফিউ শিথিল করে অফিস আদালত খুলে দেয়ায় কর্মজীবীদের ব্যস্ততা বেড়েছে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। সেই সঙ্গে ভিড় দেখা যায় গ্রাহকদেরও। শাখাভিত্তিক লেনদেন হলেও বন্ধ রয়েছে অ্যাপস ভিত্তিক সেবা। স্বাভাবিক ব্যাংকিং সেবা দিতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট চেয়েছেন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রেজা। 2 দিনের সাপ্তাহিক ছুটি ও টানা 3 দিন কারফিউ শেষে খুলেছে অফিস আদালত। প্রথম দিনে সচিবালয়ে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করা হয়। কয়েকদিনের ভীতিকর পরিবেশ কাটিয়ে কাজে ফিরতে পেরে খুশি কর্মজীবীরা। অনিবার্য পরিস্থিতির কারণে সেটা কিছুটা বিঘ্নিত হয়েছে। আমাদের অফিসে অনেকগুলো কাজও জমা পড়েছে। অফিসটা খুলেছে, আশা করি নতুনভাবে নতুন উদ্যমে আমরা কাজগুলো শুরু করতে পারবো। দেশের সরকার যে পরিস্থিতিতে সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করছে এবং আমরা চাই যে সুষ্ঠু পরিবেশ বজায় থাক এবং আমরা সুন্দরভাবে চাকরি করি। কর্মচঞ্চল হয়ে উঠেছে মতিঝিল ব্যাংক পাড়াও। বুধবার কারফিউ শিথিলের পর সকাল 11টা থেকেই লেনদেন করতে আসতে থাকেন গ্রাহকরা। হঠাৎ ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির কথা জানান তারা। বন্ধটা হয়েছে হঠাৎ করে, তাই না? এটার জন্য তো মানুষ প্রিপেয়ার ছিল না। আমাদের চরম ভোগান্তি হয়েছে, আমরা আর্থিক সংকটে ছিলাম, এখন আজকে একটু ফ্রি হয়েছে। ব্যাংক খোলার সাথে সাথে আমি ব্যাংকের লাইনে দাঁড়াইছি। কারফিউয়ে আটকে পড়া কয়েকজন ভারতীয় নাগরিক জানান, ব্যাংক বন্ধ থাকায় ট্রাভেল ট্যাক্স জমা ও ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেননি। আমাদের ট্রাভেল ট্যাক্সটা দিতে অনেক সময় লেট হচ্ছে, আরও ডলারে এন্ডোর্স করতে আমরা পারছি না। বাসে টিকিট করার পরে আপনার 19 তারিখে আমি টিকিট করেছিলাম, তারপর 19 তারিখের আপনার সকালে আমাকে জানিয়েছে যে আমার বাসের টিকিটটা ক্যান্সেল হয়েছে, কিন্তু এদিকে আমার ভিসার মেয়াদ শেষ আপনার 21 তারিখ। ব্যাংক কর্মকর্তারা বলছেন, কার্যক্রম শুরু হলেও অ্যাপস ভিত্তিক লেনদেনে সমস্যা রয়ে গেছে। গ্রাহক সেবা স্বাভাবিক করতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিতের আহ্বান জানান তারা। গ্রাহকদেরও নগদ টাকা তোলার যে একটা বিষয় সেটা, এবং কেউ কেউ জমা দিচ্ছেনও, মূলত এই দিকেই গ্রাহকের আগ্রহ বা চাপটা বেশি, এবং অন্যান্য স্বাভাবিক যে কার্যক্রম সেটাও আমরা চলমান রাখছি। অনলাইন লেনদেন সেটাতে আমরা আমাদের গ্রাহক সেবাটা নিতে পারছি। যে ব্যাংকিং খাতটা এই থেকে এই পাবলিক খাত থেকে বা আমি যেটা বলছি সেটা থেকে আলাদা করে কি করে চালানো যায়। আমরা খুব খুশি যে আজকে 4-5 দিন পরে আমাদের কিন্তু ব্যাংকিং খাত চালু হয়ে গেছে। এদিকে শেয়ার বাজার খুললেও লেনদেনে ছিল ঢিলে ঢালা ভাব। বিনিয়োগকারীদের আশা, বাজার গতিশীল করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের মধ্যেই সেটা আমরা ভালো বাজার পাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা দাবি করছি তাদের কাছে, তারাও যাতে দ্রুত শেয়ার বাজার স্থিতিশীল হয় সে ব্যাপারে তারাও লক্ষ্য রাখবেন। কারফিউ শিথিলের সঙ্গে সঙ্গে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোও খুলেছে, তবে আগের মতো নেই ক্রেতার আনাগোনা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।
নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে সহিংসতায় নিহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4 সদস্যের স্বজনদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারফিউ তুলে নেওয়া হবে। জয় যাদবের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতায় নিহত 3 জন পুলিশ ও 1 জন আনসার সদস্যের স্বজনরা বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সহিংসতার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের উপর যেভাবে জঙ্গি কায়দায় নৃশংসতা চালানো হয়েছে তা 4 দলীয় জোট আমলের কথা স্মরণ করিয়ে দেয়। এটাই প্রমাণ করে যে সেই বাগমারার আপনার রাজশাহীর যে সেই জঙ্গির উত্থান, বাংলা ভাই যে উত্থান ঘটেছিল, সেই ধরনের জঙ্গি উত্থান, সেই ধরনের একটা কিছু কর্মকাণ্ড এই জামাত বিএনপির মানে তারা সবাই মিলে একটা মানে উদ্দেশ্য নিয়ে ঘটনাটি ঘটিয়েছিল। সারা দেশে সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এই সময় নিরাপত্তা বাহিনী আর বসে থাকতে পারে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পাও অভিযুক্ত আমরা সরে দাঁড়াবো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উঠে যাবে কারফিউ, আর সহিংসতায় কতজন মারা গেছেন সে তথ্য এখনো নেই। সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে, কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবার স্বাভাবিক গতিতে চলবে। দেখুন, আমাদের পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের জানা এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না, কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এরা করেনি। পরে নিহতদের স্বজনদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি নিশ্চিন্ত থাকেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এখনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, এখন অগ্রাধিকার এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা। মন্ত্রী বলেন, আলটিমেটাম দেওয়ার পর যখন সহিংসতা হয় তখন আলটিমেটামের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। জয় যাদবের আরও একটি রিপোর্ট। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছে সরকার। প্রতিনিয়ত পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। এইচএসসি পরীক্ষা সম্পন্ন করাই অগ্রাধিকার বলে জানান তিনি। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে উচ্চ মাধ্যমিক, সেটা সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে তো আসলে আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে, কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। শিক্ষার্থীদের আলটিমেটাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, আলটিমেটামের পর সহিংসতা হলে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকে যায়। দেখুন, এই ধরনের আলটিমেটাম দিয়ে যাতে করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ না পারে, আমরা সেটা অনুরোধ করব। এখন যারা আলটিমেটাম দেয়, আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, নরহত্যা হয়, গলা কেটে দেওয়ার মতন কাজ হয়, রক কেটে দেওয়ার মতো কাজ হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার কাজ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি। এদিকে এক বার্তায় প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই রংপুরের আবু সাইদ সহ 6 জনের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে জনসাধারণের কাছে তথ্য প্রমাণ চাইবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। শিগগিরই এই সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তদন্ত শেষে আগামী 6 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা জানান কমিশন প্রধান বিচারপতি খন্দকার দিলরুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন শামীম আক্তার। কোটা সংস্কারের দাবিতে 5 থেকে 16 জুলাই দেশ জুড়ে চলা আন্দোলনে রংপুরের আবু সাইদ সহ 6 জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও মৃত্যুর জন্য দোষীদের চিহ্নিত করতে গেল 18 জুলাই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দিলরুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্টে বৈঠক করে কমিশন। এতে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জায়েদা পারভিন, আপিল বিভাগের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের উপসচিব তানভীর আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব দেলোয়ার হোসেন অংশ নেন। প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে ব্রিফ করেন কমিশন প্রধান বিচারপতি খন্দকার দিলরুজ্জামান। বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। আর এমনিতে কমিশনের কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রম আপনারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়ে দেব। মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য প্রমাণাদি 6 আগস্ট 2024-এর মধ্যে সরাসরি ডাকযোগে প্রদান করিতে পারিবেন। কমিশনের কর্মপরিধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই 6 জনের ব্যাপারেই বলা আছে। এই 6 জনের বাইরে যে মৃত্যুগুলো আছে সেই মৃত্যুগুলোকে নিয়ে কি সে বিষয়ে তার আইনানুগ ব্যবস্থা নিশ্চয় চলতে থাকবে, কিন্তু আমাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে কমিশন সেই অনুযায়ী তাদের কার্য পরিচালনা। কোটা নিয়ে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে তদন্ত কমিশনের প্রতিবেদনের আলোকে দোষীদের বিচারের কথা বলা হয়েছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের আড়ালে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বুধবার ডিবি কার্যালয়ে তিনি বলেন, জামায়াত শিবির ও বিএনপির কিছু নেতা টাকা পয়সা দিয়ে সাততলা বস্তি এবং কুড়িল বস্তি সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে নাশকতা করেছে। তারাই সেতু ভবনে ঢুকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালায়। এই ঘটনা এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। জাহাঙ্গীর, তারপরে গুরু সাহেবের ছেলে সানিয়াত গুরু, তাদেরকে তারা অর্থ দিয়ে তারা সহায়তা করেছে। তারা তাদের সাথে যোগাযোগ করে তারা এই কাজটি করেছে, তারা স্বীকার করেছে। এবং তাদেরকে এমনও বলা হয়েছে, যদি তোমরা বিভিন্ন জায়গাগুলিতে যদি তোমরা অরাজকতা সৃষ্টি না করো, আগুন লাগাও, তাহলে হাতে ছুরি করে তোমরা চলে যাও। এবং কেউ কেউ আবার তারা ঘোষণা করেছে যে তোমরা যদি পুলিশকে মারতে পারো এত টাকা, তোমরা আগুন লাগালে এত টাকা, তোমরা এই ঘোষণা যারা দিয়েছে তাদেরকেও আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো। বুধবার রাতে দেশজুড়ে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ার কথা থাকলেও তা স্বাভাবিক হয়নি। রাজধানীতে কিছু বাণিজ্যিক গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট পাচ্ছেন, তবে সাধারণ গ্রাহক এই সুবিধা পাচ্ছেন না। আগামী রবি কিংবা সোমবার নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আলোচনার জন্য আগামী সপ্তাহের মধ্যে সোশ্যাল মিডিয়াকে চিঠি দেওয়া হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না, এমনকি নিজেদের পলিসিও মানছে না তারা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। বৃহস্পতিবার আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল 6টা 50 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি গায়ক।
মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ। তিনি একসময় ছিলেন বাংলাদেশি রক ব্যান্ড মাইলসের প্রধান গায়ক, গীতিকার এবং রক বেসিস্ট। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ফিরিয়ে দাও ও আজ জন্মদিন তোমার সহ অসংখ্য গান। একক অ্যালবামের মধ্যে রয়েছে কতদিন দেখিনি তোমায়, হারানো সুখ, মনে পড়ে আজ ইত্যাদি। চলমান পরিস্থিতি পরিদর্শনে আজ রংপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ কার্যালয়ের সামনে, একই সঙ্গে ডিবি কার্যালয় কিন্তু রয়েছে, পাশাপাশি রয়েছে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি আজকে রংপুরে আসবেন। একই সঙ্গে তার সফর সঙ্গে রয়েছেন পুলিশের আইজিপি মহোদয় এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা কিন্তু আজ তিনি রংপুরে আসবেন। সকাল 11টায় বিজিবির যে হেলিপ্যাড রয়েছে সেখানে তিনি নামবেন এবং সড়ক পথে তিনি প্রথমেই সার্কিট হাউসে আসবেন। এরপর যে ক্ষতর জন্য যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো তিনি পরিদর্শন করবেন। একই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের বাংলো রয়েছে সেই উপাচার্যের বাংলোতেও কিন্তু তিনি যাবেন। তো এরপরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এমনটি আমরা জেনেছি। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসবেন এবং পুলিশের যারা আহত রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলবেন, পুলিশের শীর্ষ কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি পরামর্শ করবেন। তো আমরা এই যে সংঘর্ষের পরবর্তী যে স্থাপনায় আগুন অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা, এই ঘটনায় এখন পর্যন্ত 12টি মামলা হয়েছে এবং 115 জনকে গ্রেফতার করা হয়েছে, আমরা এমনটি জেনেছি। তো এই ছিল রংপুর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আগমনের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে কাঁচাবাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান খান বাবু। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে। আসলে কারফিউর সাথে সাথে এইখানে জনজীবনে কিছুটা স্থবিরতা শুরু হয়েছে, বিশেষ করে বাজার দর নিয়ে। যারা বাজার করতে আসছে তারা কিন্তু প্রতিদিনে হাউতাশ পড়ছে। এমন কোনো জিনিস নেই যে জিনিসটির দাম 50 টাকার নিচে রয়েছে। বিশেষ করে আপনাকে যদি বলি যে পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজারে এখন পর্যন্ত মরিচ, পেঁয়াজ, আদা এবং ডিম, মাছ এই সব জিনিসের দাম কিন্তু আসলে অনেক তুঙ্গে। অর্থাৎ এইসব জিনিস মাছের কেজি, যে মাছের কেজি ছিল কারফিউর আগে প্রায় 300 টাকা বা 300 টাকা কেজি, সেই মাছ এখন কিন্তু 400 টাকা দরে, অর্থাৎ প্রতি কেজি মাছে কিন্তু 100 টাকা দরে বিক্রি বেশি হচ্ছে বলে এরকম আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি দেশি মাছের কথা বলি, বর্ষা মৌসুম চলছে, এ সময় আসলে প্রচুর মাছ পাওয়ার কথা, কিন্তু সেই মাছ যদিও বাজারে উঠছে, সেই দেশি মাছ কিন্তু আসলে কেনা খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি যদি ডিমের কথা বলি, ডিম 48 টাকা যেই ডিম ছিল, বর্তমানে সেই ডিম কিন্তু 52 টাকা দরে বিক্রি হচ্ছে, প্রতি 4টি ডিমে বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু মরিচের কথা আসলে গত কয়েকদিন আগে 320 টাকা থাকলেও কিন্তু আজকে কিন্তু কিছুটা মরিচের দাম কম, অর্থাৎ 240 টাকা। পেঁয়াজ কিন্তু সেঞ্চুরি সুই এরকম একটি অবস্থা। এমনি করে কিন্তু আমরা দেখেছি যে কলা, পেঁপে, বেগুন, বরবটি সব জিনিসের দাম কিন্তু আসলে আকাশ ছোঁয়া। অর্থাৎ জনগণ, এইখানে লোক ক্রেতা যারা আছে তারা কি খাবে এটা বলা বাহুল্য, কারণ হচ্ছে আয় বাড়েনি, মানুষের কিন্তু ব্যয় কিন্তু অনেকাংশ বেড়েছে। এর পাশাপাশি কিন্তু আসলে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে কারফিউর কারণে কিন্তু আসলে গাড়ি আসতে পারছে না, আর যদিও গাড়ি আসে সেই গাড়ির মূল্য অনেক বেশি হওয়ার কারণেই কিন্তু আসলে ক্রেতাদের বেশি দামে প্রত্যেকটি জিনিস কিনতে হচ্ছে। এই কারণে কিন্তু আসলে বাজারের যে উদ্যোগতি সেই কথা বলছে। এদিকে যারা ক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে এটা হচ্ছে ব্যবসায়ীদের একটা কাজ সাজিয়ে, আসলে কোনো একটা অজুহাত এলেই আসলে এইরকম দাম কিন্তু তারা বৃদ্ধি করে, এইরকম একটা কথা বলছে তারা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এক সপ্তাহ ধরে চলা অস্থিরতায় স্থবির হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। গেল 5 দিনে এই বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি নেমেছে অর্ধেকে, কমেছে রফতানি আয়। ব্যবসায়ীরা জানান, গেল কয়েকদিনে নামমাত্র মাছ ও সিমেন্ট ছাড়া রফতানি হয়নি অন্য কোনো পণ্য। সহকর্মী মেহেদিনুর পরশের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু।
প্রাণচাঞ্চল্যে ভরা দেশের ব্যস্ততম স্থলবন্দর আখাউড়ায় 1 সপ্তাহ ধরে নেই কোনো ব্যস্ততা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অস্থিতিশীলতায় নেমেছে স্থবিরতা। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় $2 লাখ মূল্যের হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক পণ্য ও ফার্নিচার সহ অন্তত 15 থেকে 20 ধরনের পণ্য রপ্তানি হতো ভারতে। দেশ জুড়ে কারফিউ ও চলমান অস্থিরতায় গেল 5 দিনে এ বন্দর দিয়ে ভারতে গেছে নামমাত্র পণ্য। ইন্টারনেট না থাকায় 20 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত ম্যানুয়ালি তথ্য লিপিবদ্ধ করে রপ্তানি হয় 53 টন মাছ ও 70 টন সিমেন্ট। এতে রপ্তানি আয় এসেছে প্রায় 1,65,লাখ টাকা, যা স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকেরও কম। আগে এই বন্দর দিয়া ট্রাক অনেক গাড়ি গেছে, আর এখন বর্তমানে আমরা 2-3 মাসের গাড়ি শুধু আসতেছি। 4-5 দিন ধরে তো আমাদের এই যেখান থেকে ম্যানুফ্যাকচারার তারা যেখান থেকে মালটা আসলে লুট দিবে সেখান থেকে তো সেরকম পরিস্থিতি হচ্ছে না যে তারা মালটা লুট করবে। আন্দোলনের পর থেকে আমাদের ব্যবসা প্রায় স্থবির হয়ে গেছে, আমাদের এখানে ব্যবসা নেই। C&F অ্যাসোসিয়েশনের নেতারা জানান, বিভিন্ন এলাকা থেকে বন্দরে পৌঁছাতে পারেনি রপ্তানি পণ্যবাহী গাড়ি, তাই কমেছে রপ্তানি। সার্বিক পরিস্থিতির জন্য মালই বন্দরে আনতে পারতেছে না। মালের যেমন 15-20টা পণ্য আমরা মোটামুটি এক্সপোর্ট করি, তো এগুলা তো আনতে পারতেছে না, বন্দরে এসে পৌঁছতে পারতেছে না, মালও যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরোদমে শুরু হবে আমদানি রপ্তানি। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন 19 আরোহী। এরই মধ্যে 18 জনের মরদেহ উদ্ধার করেছে জরুরি বিভাগ। বিমানটিতে শুধু এয়ারলাইন্সের টেকনিক্যাল স্টাফরা ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর কবির। বুধবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 19 জন আরোহী নিয়ে পোখরার উদ্দেশ্যে উড্ডয়নের সময় ভয়াবহ বিধ্বস্ত হয় সূর্য এয়ারলাইন্সের একটি বিমান। মুহূর্তেই আগুন ধরে যায়, কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় আশপাশ। স্থানীয়দের ধারণকৃত ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, রানওয়ের দক্ষিণ প্রান্ত থেকে উড্ডয়ন করছিল উড়োজাহাজটি। এক পর্যায়ে ছিটকে গেলে বিমানের ডান পাখা ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ কর্মকর্তা বসন্ত রাজৌরির বরাতে কাঠমান্ডু টাইমসে জানা গেছে, ঘটনাস্থল থেকে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সৌভাগ্যবশত জীবিত উদ্ধার করা হয়েছে পাইলটকে। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে। ফ্লাইটে এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তদন্তে নেমেছে দেশটির সরকার। পাহাড়ে ঘেরা এবং নানা জটিলতার কারণে বারবার বিমান দুর্ঘটনার সাক্ষী হচ্ছে নেপাল। এতে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন অনেকেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 5 জন। সোমবার অঙ্গরাজ্যটির ওয়েলসন কান্ট্রিতে ঘটে এ ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, উদ্ধার করে মরদেহগুলো। একাধিক যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করছে স্থানীয় গণমাধ্যম। প্রাণহানির কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানায়নি পুলিশ, তবে তদন্ত চলছে। নারী এশিয়া কাপে বড় জয়ে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা। ডাম্বুলায় বাঁচা মরার ম্যাচে মুর্শিদা ও অধিনায়ক জ্যোতির জোড়া 50-তে 191 রানে বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে 77 রানে থামে মালয়েশিয়া। আল মাহমুদ ফাহিমের ম্যাচ রিপোর্ট। সেমিতে উঠতে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার দিলারা ও মুর্শিদা। দিলারা আউট হলে মুর্শিদা ও নিগার সুলতানা জ্যোতির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে 191 রান সংগ্রহ করে বাংলাদেশ। মুর্শিদার ব্যাটে আসে 59 বলে 80 রান, জ্যোতি 37 বলে করেন 62 রান। টি-20তে নিজেদের দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রান এটি, আর এশিয়া কাপে সর্বোচ্চ। টি-20তে 16 ছক্কা হাঁকিয়ে আয়েশা রহমানকে পেছনে ফেলেন অধিনায়ক জ্যোতি।
বড় রান তাড়া করতে নেমে কোণঠাসা মালয়েশিয়া। প্রত্যাবর্তন ম্যাচে দলকে ব্রেক থ্রু এনে দেন জাহানারা আলম। এরপর নাহিদা, রাবেয়া, ঋতু, স্বর্ণাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৭৭ রানে থামে মালয়েশিয়ার মেয়েরা। ১১৪ রানের বড় জয়ে সেমির আগে আত্মবিশ্বাস ফিরে পেল টাইগ্রেসরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ক্রিকেটের পর ফুটবলেও নারীদের সাফল্য। প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশ নারী দল। শুরুতে পিছিয়ে পড়েও স্বাগতিকদের জালে ৫-১ গোল দিয়েছে সাগরিকা, সাবিনারা। ভুটানের চ্যাংলি মিথান স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভুটান অধিনায়ক পেমার নিখুঁত শট জাল খুঁজে নেয়। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে গোল উৎসব শুরু করে লাল সবুজ। ৪৮ মিনিটের ডান দিক থেকে আক্রমণে ওঠে কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান সাগরিকা। এরপর আবারও গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫৫ মিনিটে গোল করে লিড দ্বিগুণ করে ঋতুপর্ণা চাকমা। ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। শেষ দিকে ২ গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।